আজ আমরা এই ক্লাসে জানব নবম শ্রেণীর জীবন বিজ্ঞান বিষয়ের যে তৃতীয়তম ইউনিটটি রয়েছে জৈবনিক প্রক্রিয়া। তৃতীয়তম ইউনিটের আজকের ভিডিওর পর্বটি হচ্ছে চতুর্থ পর্ব। আমরা প্রিভিয়াস ক্লাসগুলোতে অর্থাৎ প্রথম পর্বতে জেনেছি সালোক সংশ্লেষ সম্বন্ধে এবং দ্বিতীয় পর্বতে জেনেছি খনিজ পুষ্টি সম্বন্ধে এবং তৃতীয় ক্লাসে অর্থাৎ তৃতীয় পর্বতে জেনেছি বাষ্পমোচন অর্থাৎ ট্রান্সপিরেশন সম্বন্ধে। আজ এই চতুর্থতম পর্বতে আমরা জানবো জল, খনিজ পদার্থ, খাদ্য ও গ্যাসের পরিবহন। তাহলে আমরা উদ্ভিদের পরিবহন নিয়ে কিন্তু আজকের এই ভিডিওতে আমরা জানবো। তাহলে দেখো, উদ্ভিদরা এই যে খাদ্য, জল, খনিজ পদার্থ এই সমস্ত উপাদানকে উদ্ভিদ দেহের এক প্রান্ত থেকে অপর প্রান্ততে কিভাবে পরিবহন করে থাকে, ওই সমস্ত উপাদানগুলিকে সেইগুলো কিন্তু আজকের এই ভিডিওতে আমরা আলোচিত করব। তাহলে দেখো, আমরা এই পার্টটি পড়তে গেলে আমাদের কি কি বিষয় সম্বন্ধে জানতে হবে সেইগুলো একটু জেনে নিই। তো আমরা জানবো পরিবহন সম্বন্ধে জানবো। আমরা জানি পরিবহন অর্থাৎ ট্রান্সপোর্ট বলতে আমরা কি বুঝি, মোটামুটি জানি আমরা। এবং দ্বিতীয়ত জানবো পরিবহনের প্রকারভেদগুলো কি কি রয়েছে। এই পরিবহন সাধারণত আমরা দুই ধরনের দেখতে পাবো, একটি হচ্ছে নিষ্ক্রিয় পরিবহন আর একটি হচ্ছে সক্রিয় পরিবহন। নিষ্ক্রিয় পরিবহনে আবার কতগুলি ভাগ রয়েছে, সাধারণত নিষ্ক্রিয় পরিবহন সম্বন্ধে আমরা ব্যাপন আর অভিশ্রবণ সম্বন্ধে জানবো। এবং তারপরে আমরা জানবো কোষ থেকে কোষের পরিবহন কি করে ঘটে থাকে, অ্যাসেন্ট অফ স্যাপ অর্থাৎ রসের উৎস সম্বন্ধে জানবো, আর ফ্লোয়েমের মধ্যে দিয়ে পরিবহন জানবো। তবে দেখো, আমরা কিন্তু আজকের এই পর্বতে আমরা কিন্তু প্রত্যেকটা বিষয় আলোচনা করছি না। এই পর্বতে কিন্তু আমরা কেবল নিষ্ক্রিয় পরিবহন সম্বন্ধে জানবো, নিষ্ক্রিয় পরিবহন সম্বন্ধে জানবো। প্রিভিয়াস ক্লাসগুলোতে কিন্তু বাদবাকি পয়েন্টগুলো নিয়ে আলোচনা করব। তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, দিস ইজ সুশান্ত এন্ড ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল স্টাডি রোড। তাহলে দেখো, প্রথমত আমরা আলোচনা করব পরিবহন কি। পরিবহন অর্থাৎ ট্রান্সপোর্ট বলতে আমরা কি বুঝে থাকি, কোনো জিনিস বা কোনো বস্তু বা যা কোনো কিছু এক জায়গা থেকে অপর জায়গায় নিয়ে যাওয়াকেই বলবো আমরা পরিবহন। এখানে যেহেতু আমরা উদ্ভিদের পরিবহন নিয়ে আলোচনা করছি, তাই উদ্ভিদের দেহে যে সমস্ত পদার্থগুলো, যেমন দেখো জল, খনিজ পদার্থ, খাদ্য, গ্যাসের পরিবহন ঘটে থাকে, এই সমস্ত উপাদানগুলি এক জায়গা থেকে অপর জায়গায় যাওয়াকেই বলবো আমরা পরিবহন। এখানে দেখো, পরিবহনে কিন্তু পরিবহনের মাধ্যমগুলো কিন্তু অনেক ধরনের রয়েছে, তাই পরিবহনের প্রকারভেদ কিন্তু দুই ধরনের হয়ে থাকে। কি কি সেটা, একটি হচ্ছে নিষ্ক্রিয় পরিবহন আর একটি হচ্ছে সক্রিয় পরিবহন। তাহলে আমরা কি জানতে পারলাম, এই পরিবহনকে আমরা দুই ভাগে ভাগ করছি, অর্থাৎ এই সমস্ত উপাদানগুলি যে পরিবাহিত হয় এটা দুটো উপায়ে। কি কি সেটা, একটি হচ্ছে নিষ্ক্রিয় পরিবহন, একটি হচ্ছে নিষ্ক্রিয় পরিবহন, আরেকটি হচ্ছে সক্রিয় পরিবহন। এই দুটো পদ্ধতিতে কিন্তু এটা পরিবহন ঘটে থাকে। নিষ্ক্রিয় পরিবহন কেন বলছি আর সক্রিয় কেন বলছি আমরা, দেখো, এই নিষ্ক্রিয় পরিবহনে কিন্তু কোনো কিছু শক্তির প্রয়োজন হয় না। কিভাবে আমরা আসছি, শক্তির প্রয়োজন নেই। আর এক্ষেত্রে কিন্তু শক্তির প্রয়োজন অবশ্যই আছে সক্রিয় পরিবহনে। কেমন সেটা একটি যদি উদাহরণের সাহায্যে দেখি আমরা খুব ভালো করে জানতে পারবো। সাপোজ দেখো, ধরো আমরা সকলেই বাস, ট্রেন, ট্রাম এগুলোতে চড়েছি। আমরা এই বাস, ট্রেনে, ট্রামে চড়তে গেলে কি হয়, একটি বাসের মধ্যে বা ট্রেনের মধ্যে যখনই আমরা ভেতরের দিকে যাই, ধরো ওই জায়গাতে অনেক মানুষ আছে, অনেক লোকজন আছে, তাহলে দেখো এর মধ্যে যদি আমরা যাই, তাহলে এর মধ্যে গেলে আমাদের কিন্তু বেশি শক্তি দিতে হচ্ছে, তাই তো? অবশ্যই বেশি জনকে কাটিয়ে ভেতরে ঢুকতে গেলে শক্তি বেশি প্রয়োগ করতে হবে। আবার যখন দেখো আমরা বাস থেকে বা ট্রেন, ট্রাম থেকে আমরা নেমে যাব, তখন কিন্তু দেখো একদম রিল্যাক্স হয়ে আমরা নেমে যাচ্ছি, ততটা বেশি কষ্ট করতে হচ্ছে না। কিন্তু যখনই আমরা ওই ভিড়ের মধ্যে দিয়ে ভেতরের দিকে ঢুকবো, তখন কিন্তু আমাদের বেশি শক্তি ব্যয়িত করতে হয়, তাই তো? যেমন দেখো, এখানে নিষ্ক্রিয় পরিবহনের শক্তির প্রয়োজন নেই কেন, এখানে নিষ্ক্রিয় পরিবহন বলতে আমরা যখন বাস থেকে নেমে যাব, তাহলে দেখো তেমন কিন্তু আমাদের ফোর্স বা শক্তি প্রয়োগ করতে হচ্ছে না। যেই আমরা বাসের মধ্যে উঠতে যাব, তখনই কিন্তু আমাদের এনার্জি বা শক্তিটা বেশি লাগছে। তাহলে আমরা নিষ্ক্রিয় পরিবহন কাকে বলবো, যে পরিবহনের মধ্য দিয়ে বেশি ঘনত্বযুক্ত অঞ্চল থেকে কম ঘনত্বযুক্ত অঞ্চলে আমরা যাব। বেশি ঘনত্বযুক্ত অঞ্চল থেকে আমরা কম ঘনত্বযুক্ত অঞ্চলে যাব। তার মানে কি, বাসের মধ্যে তো অনেক জনসংখ্যা আছে, এর মধ্যে তাহলে ঘনত্ব বেশি, আমরা বাস থেকে নেমে যাব, এক্ষেত্রে আমরা কম ঘনত্বের দিকে যাচ্ছি। এই জন্য এই পরিবহনটাকে বলছি নিষ্ক্রিয় পরিবহন, কারণ এর জন্য কিন্তু তাপ শক্তির প্রয়োজন নেই, এক্ষেত্রে শক্তির প্রয়োজনটা নেই। কোন ক্ষেত্রে, নিষ্ক্রিয় পরিবহনের ক্ষেত্রে। আর সক্রিয় পরিবহনটা কেমন, এক্ষেত্রে কিন্তু বাসে ওঠার ঘটনা।
লোকাল ট্রেনগুলোতে ওঠার ঘটনা। লোকাল ট্রেনগুলোতে উঠতে গেলে কি হয়, অনেক শক্তি দিয়ে উঠতে হয়, কারণ অনেক ভিড়গুলো থাকে, অনেক জড়তা থাকে। যেই আমরা ট্রেনের মধ্যে উঠতে যাব বা বাসের মধ্যে উঠতে যাব, তখনই কিন্তু আমরা কি করছি, কম ঘনত্বযুক্ত অঞ্চল থেকে, তাহলে আমরা যেখানে দাঁড়িয়েছিলাম ওখানে কম ঘনত্বযুক্ত অঞ্চল, কম ঘনত্বযুক্ত অঞ্চল থেকে আমরা কি করছি, বেশি ঘনত্বযুক্ত অঞ্চলের মধ্যে দিয়ে যাচ্ছি। তখন হয়ে যাচ্ছে আমাদের সক্রিয় পরিবহন। এখানে কিন্তু আমাদের শক্তির প্রয়োজন হয়ে থাকে। তাহলে এই ছিল আমাদের নিষ্ক্রিয় পরিবহন আর হচ্ছে সক্রিয় পরিবহন। এবার আসি, দেখো নিষ্ক্রিয় পরিবহন কিন্তু দুই ধরনের। আমরা কিন্তু এই ক্লাসে কিন্তু আমরা সক্রিয় পরিবহন নিয়ে আলোচনা করছি না, ঠিক আছে। আমরা প্রিভিয়াস ক্লাসগুলোতে এই অংশটি নিয়ে জানবো, আমরা এই পার্টটিতে এইটুকু অংশই আলোচনা করবো। আমরা কিন্তু প্রথমত আলোচনা করব নিষ্ক্রিয় পরিবহন নিয়ে। নিষ্ক্রিয় পরিবহন দুই ধরনের, একটি হচ্ছে ব্যাপন আর একটি হচ্ছে অবিশ্রাবণ। ব্যাপনের ক্ষেত্রে কি হয়ে থাকে, ব্যাপন কিন্তু ওই আমরা যেহেতু নিষ্ক্রিয় পরিবহনের ক্ষেত্রে কি ঘটবে জানি, বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বযুক্ত অঞ্চলের দিকে ধাবমান হবে। এবার দেখো, ধরো একটি আমাদের জলের গ্লাস আছে, জলের গ্লাস রয়েছে, ওই জলের পাত্রের মধ্যে আমরা যখন কয়েক ফোঁটা লিকুইড কালার দিয়ে দিলাম, জলের মধ্যে রং দিয়ে দিলাম, তাহলে আমরা কিছুক্ষণ পর কি দেখতে পাবো, জলের মধ্যে রং দেওয়ার পর কিছুক্ষণ পর দেখো ওই রংটা জলের মধ্যে পুরো অংশটা ছড়িয়ে পড়বে। তাহলে দেখো এক জায়গায় এই যে জলের মধ্যে আমরা ওই লাল রংটা আমরা দিলাম, তাহলে দেখো এক জায়গায় তাহলে লাল রংটা ছিল আর এই সম্পূর্ণ অংশটা জল। তাহলে দেখো এখানে এই অংশতে তাহলে কি ছিল, ঘনত্ব বেশি ছিল। এই অংশতে তাহলে কি ঘনত্ব বেশি আছে, বেশি ঘনত্ব আছে। কিছুক্ষণ পরে আমরা দেখতে পেলাম এই যে জলের যে রংটা, জলের মধ্যে যে রংটা লাল রংটা আমরা দিয়েছিলাম, ওই লাল রংটা কি হচ্ছে, জলের সর্বত্র ছড়িয়ে পড়ছে। তাহলে দেখো আমরা কি দেখতে পেলাম, বেশি ঘনত্বযুক্ত অঞ্চল থেকে কম ঘনত্বযুক্ত অঞ্চলে ছড়িয়ে পড়লো রংগুলো, কম ঘনত্বযুক্ত অঞ্চলে ওই রংটা ছড়িয়ে পড়ছে। তাহলে দেখো এই যে জল ব্যাপন প্রক্রিয়ার সাহায্যে কি হলো, জল বেশি ঘনত্বযুক্ত অঞ্চল থেকে কম ঘনত্বযুক্ত অঞ্চলে ছড়িয়ে পড়লো। এই প্রসেসকেই বলছি আমরা ব্যাপন। দ্রবণের কিন্তু দুটো অংশ তোমাদের বুঝতে হবে, দ্রবণ। তাহলে দেখো দ্রবণের দুটি অংশ, একটি হচ্ছে দ্রাবক আরেকটি হচ্ছে দ্রাবক। এই দুটি অংশ নিয়ে হয় দ্রবণ। এখানে দ্রবণের দুটি অংশ, দ্রাবক আর দ্রাবক। দেখো দ্রবণ কমপক্ষে দুটো জিনিসের হয়ে থাকে, তাই তো। দ্রবণে যে অংশটা গুলে যায় তাকে বলবো আমরা দ্রাবক। তাহলে দ্রাবক হচ্ছে গুলে যাবে, অর্থাৎ মিশে যাবে। আর যার মধ্যে মিশবে সে হচ্ছে দ্রাবক, যার মধ্যে মিশবে সে হচ্ছে দ্রাবক। তাহলে দেখো আমরা কি দেখতে পেলাম, দ্রবণের দুটি পার্ট, দ্রাবক আর দ্রাবক। তাহলে এখানে আমরা রংটা ইউজ করেছিলাম লাল রং, তাহলে এখানে লাল রং হচ্ছে গিয়ে আমাদের কিন্তু দ্রাবক। কারণ কি, লাল রংটা গুলে যাবে, কার মধ্যে গুলবে, জলের মধ্যে গুলবে। তাহলে জলটা হচ্ছে গিয়ে দ্রাবক, তাহলে এখানে দ্রাবক হিসেবে জল। তাহলে আমরা ব্যাপন বলতে আমরা কি বুঝলাম, যে প্রক্রিয়ার মধ্য দিয়ে দ্রাব্য পদার্থগুলো কি করবে, বেশি ঘনত্বযুক্ত অঞ্চল থেকে কম ঘনত্বযুক্ত অঞ্চলে ছড়িয়ে পড়বে। আরও যদি কয়েকটা উদাহরণ নেই, তাহলে দেখো আমরা ধরো বাড়িতে আমরা ধূপ অনেকেই জ্বালাই, ধূপটা যখন জ্বালিয়ে দিলাম তখন কি হলো, ওই ধূপের ধোঁয়াগুলো কি হচ্ছে, একটি জায়গা থেকে পুরো সমগ্র জায়গাতে ছড়িয়ে পড়ছে। যে জায়গায় ধোঁয়াটা ওই উৎপন্ন হয়েছিল ওই জায়গায় ছিল বেশি ঘনত্বযুক্ত অঞ্চল, যেই পুরো দিকে অর্থাৎ চারিদিকে ধোঁয়াটা ছড়িয়ে পড়ছে, অর্থাৎ বেশি ঘনত্বের দিকে কম ঘনত্বের দিকে যাচ্ছে। এই প্রসেসকেই বলছি আমরা ব্যাপন প্রক্রিয়া। আর একটা যদি উদাহরণ দেখি, আমরা কোথাও বেরিয়ে পড়লে সবাই পারফিউমগুলো ইউজ করতে থাকি। যেই পারফিউমটা আমরা ইউজ করলাম সঙ্গে সঙ্গে কি হলো না, ওই পারফিউমের যে গ্যাসটা সঙ্গে সঙ্গে কিন্তু চারিদিকে ছড়িয়ে যায় না। ক্ষণিক সময়ের পর আমরা কিছু সময়ের পর দেখতে পাই যে সেন্টটা পুরো জায়গা হয়ে গেছে, পারফিউমের গন্ধটা পুরো জায়গায় ছড়িয়ে পড়েছে। তাহলে দেখো ওই জায়গায় যখন আমরা পারফিউমটা ইউজ করলাম ওই জায়গায় ছিল বেশি ঘনত্বযুক্ত অঞ্চল, ক্রমান্বয়ে গ্যাসের অণুগুলো সর্বত্র ছড়িয়ে পড়লো। কোন দিকে গেল, বেশি ঘনত্ব থেকে কম ঘনত্ব অঞ্চলের দিকে গেল। এই প্রসেসকেই বলা হচ্ছে ব্যাপন। তাহলে দেখো এই ব্যাপন প্রক্রিয়ার সাহায্যে কিন্তু এই উদ্ভিদ অংশে যে এই যে জল, গ্যাসীয় পদার্থগুলো, এগুলো কি হয়ে থাকে, উদ্ভিদের একটি অংশ থেকে অর্থাৎ বেশি ঘনত্বযুক্ত অঞ্চল থেকে কিন্তু কম ঘনত্ব অঞ্চলের দিকে পরিবাহিত হয় এই ব্যাপন প্রক্রিয়াকে কাজে লাগিয়ে। ঠিক আছে, এই ছিল তাহলে ব্যাপন।
আসি দেখো অভিশ্রবণ আমরা বলতে কি বুঝি। দেখো অভিশ্রবণ ব্যাপনের ক্ষেত্রে কি হয়েছিল, বেশি ঘনত্বযুক্ত অঞ্চল থেকে কম ঘনত্বের দিকে গিয়েছিল। এখানে দেখো অভিশ্রবণের ক্ষেত্রে উল্টো কি হবে, কম ঘনত্বযুক্ত অঞ্চল থেকে বেশি ঘনত্বের দিকে অঞ্চলে যাবে, বেশি ঘনত্ব। কিন্তু এখানে দেখো কোনো কিছু পর্দা বা অর্ধভেদ্য পর্দার প্রয়োজন নেই, কিন্তু এখানে কিন্তু একটি অর্ধভেদ্য পর্দার প্রয়োজন, এটাকে বলা হচ্ছে একটি অর্ধভেদ্য পর্দার প্রয়োজন। তাহলে দেখো এখানে কি দেখতে পাবো আমরা, পদার্থের অণুগুলো কম ঘনত্বযুক্ত অঞ্চল থেকে বেশি ঘনত্বের দিকে অঞ্চলে যাবে। তাহলে দেখো সাপোজ আমরা পাত্রটাকে আমরা নির্বাচন করেছি, সেই পাত্রটি একটা ইউ আকৃতির পাত্র আমরা নির্বাচন করেছি। এখানে ধরো একটি অর্ধভেদ্য পর্দাটা রয়েছে অভিশ্রবণের ক্ষেত্রে। তাহলে দেখো এখানে অভিশ্রবণের এদিকে তাহলে যে দ্রবণটা, এখানে কিন্তু কম ঘনত্বের দ্রবণ, আর এদিকে কি রয়েছে, বেশি ঘনত্বের দ্রবণ রয়েছে আমাদের। তাহলে দেখো এখানে কি হবে, কম ঘনত্বযুক্ত দ্রবণ থেকে বেশি ঘনত্বযুক্ত দ্রবণে যাবে। এবার দেখো সাপোজ দেখো এটা ধরো আমাদের কোষের ভেতরকার অংশ, আর এটা ধরো কোষের বাইরের অংশ। সাপোজ ধরলাম আমরা কোষের বাইরে, তাহলে উদ্ভিদ তাহলে মূলরমের দ্বারা কি করবে, জলটাকে নিজের শরীরে গ্রহণ করবে। তাহলে দেখো উদ্ভিদের বাইরে, তাহলে উদ্ভিদ দেহের তুলনায় উদ্ভিদের বাইরে তাহলে জলের পরিমাণটা বেশি আছে আমাদের। তাহলে দেখো এদিকে তাহলে জলের পরিমাণ বেশি, আর এদিকে কিন্তু জলের পরিমাণটা কম রয়েছে। অর্থাৎ এখানে দেখো তাহলে জলটা যেহেতু আমরা দ্রাবক ধরেছি, এখানে দ্রাবকের পরিমাণ বেশি। তাহলে দেখো আমরা জলটাকে দ্রাবক আমরা ধরছি, আর এদিকে যে দ্রাবকগুলো রয়েছে এগুলো দ্রাবর পরিমাণ বেশি আছে, ঠিক আছে। দেখো এদিকে কিন্তু জলের পরিমাণটা বেশি আছে, অর্থাৎ দ্রাবকের পরিমাণটা বেশি, আর এদিকে কিন্তু দ্রাবর পরিমাণটা বেশি। তাহলে দেখো এখানে এই যে অর্ধভেদ্য পর্দাটা থাকার জন্য, এই অর্ধভেদ্য পর্দা দিয়ে কিন্তু এতটাই সূক্ষ্ম ওই অর্ধভেদ্য পর্দা, দ্রাবকগুলো কিন্তু চলাফেরা করতে পারে না। এই অর্ধভেদ্য পর্দার মধ্যে দিয়ে কেবল দ্রাবক অণুগুলো চলাফেরা করতে পারে, ঠিক আছে। এখানে তাহলে মেনলি তাহলে কি হবে, এদিকে থেকে তাহলে এদিকে তো জল কম আছে কোষের ভেতরে, আর কোষের বাইরে তাহলে জলটা বেশি আছে। তাহলে এখান থেকে তাহলে দ্রাবটা বেশি আছে, কিন্তু এই অর্ধভেদ্য পর্দার মধ্যে দিয়ে কিন্তু দ্রাবকগুলো চলাচল করতে পারে না। তাহলে দেখো দ্রাবকগুলো যেহেতু চলাচল করতে পারে না, তাহলে দ্রাব অণুগুলো নিশ্চয়ই এদিকে আসবে না। তাহলে কি হবে, দ্রাবকগুলো কোষের ভেতরে প্রবেশ করবে। দ্রাবক বলতে জলটা তাহলে কি করবে, কোষের মধ্যে প্রবেশ করবে। তাহলে এই জায়গায় তাহলে জলগুলো এদিকে আসবে, কারণ কি দ্রাব অণুগুলো আসতে পারে না। তাহলে কি হবে, জলগুলো কি হবে, এই নলের মধ্য দিয়ে তাহলে জল কি হবে, এদিকে আসবে। তাহলে জল যে এদিকে আসবে, এদিকের পরিমাণ কমবে আর এদিকের পরিমাণ বাড়বে। এক্ষেত্রে আমরা কি পেলাম, দ্রাবক দেখো কি করছে, তাহলে দ্রাবকের ঘনত্ব তো এই জায়গায় বেশি রয়েছে, দ্রাবকের ঘনত্ব। তাহলে দ্রাবক কি করছে, বেশি ঘনত্বযুক্ত অঞ্চল থেকে কম ঘনত্ব দিকে যাচ্ছে, কম ঘনত্বের অঞ্চলে যাচ্ছে দ্রাবকগুলো। এখানে দ্রাবকগুলো, ঠিক আছে, এখানে দ্রাবকগুলো কিন্তু বেশি ঘনত্ব অঞ্চলের দিকে কম ঘনত্বযুক্ত অঞ্চলে যাচ্ছে। কারণ কি, এখানে দ্রাব কিন্তু পরিবহন ঘটে না। এখানে দ্রাবর পরিবহন কেন ঘটবে না, এখানে যে অর্ধভেদ্য পর্দাগুলো রয়েছে, এখানে কিন্তু অর্ধভেদ্য পর্দা খুবই সূক্ষ্ম প্রকৃতির, তাই কিন্তু দ্রাব অণুগুলোর চলন ঘটবে না। দ্রাব অণুগুলো কিন্তু এদিকে আসতে পারবে না, পরিবহন ঘটবে না, তাই এখানে দ্রাবকগুলো কিন্তু পরিবহন ঘটবে। তাহলে দেখো এই প্রথম অবস্থা দেখেছিলাম যে কম ঘনত্বযুক্ত অঞ্চলের থেকে বেশি ঘনত্বের দিকে চলন, কিন্তু এখানে কিন্তু দ্রাব অণুগুলো চলন হতে পারে না, দ্রাব অণুগুলোর পরিবহন হয় না। তাই দ্রাবক কি হয়ে থাকে, দ্রাবকের পরিবহন হয়ে থাকে। তাই দ্রাবক দেখো বেশি ঘনত্বযুক্ত অঞ্চল, এদিকে দ্রাবকের এরিয়াটা বেশি ঘনত্বযুক্ত, আর এদিকে জল ছিল না কোষের মধ্যে, তাই এদিকে যাকে বলবো আমরা অভিশ্রবণ। তাহলে দেখো এক্ষেত্রে আমরা অভিশ্রবণ জানছি। অভিশ্রবণ দেখো একদিক দিয়ে কি হচ্ছে, ব্যাপন প্রক্রিয়াও বলা যেতে পারে। কেমন সেটা দেখো, অভিশ্রবণের বেলায় কি ছিল, বেশি ঘনত্বযুক্ত অঞ্চল থেকে কম ঘনত্বের দিকে গিয়েছিল। এখানে কিন্তু বেশি ঘনত্বযুক্ত অঞ্চল থেকে যে কম ঘনত্বের দিকে গিয়েছিল, এখানে কিন্তু দ্রাবগুলো গিয়েছিল, দ্রাব অণুগুলো গিয়েছিল। আর এখানে বেশি ঘনত্বযুক্ত অঞ্চল থেকে কম ঘনত্ব দিকে অঞ্চলে কে যাচ্ছে, দ্রাবক অণুগুলো যাচ্ছে, ঠিক আছে। এরপর আসি দেখো আমরা এই যে অভিশ্রবণ, এই অভিশ্রবণ কিন্তু দুই ধরনের হয়ে থাকে। কি কি সেটা, অভিশ্রবণ প্রসেসটা দুই ধরনের হয়। একটি হচ্ছে দেখো অন্তঃঅভিশ্রবণ,
অন্তঃবিস্রবণ, আরেকটা হচ্ছে বহিঃবিস্রবণ। ঠিক আছে, বহিঃবিস্রবণ। এবার দেখো এই যে অন্তঃবিস্রবণ বলতে আমরা কি বুঝবো? দেখো ধরো একটি কোষ রয়েছে, এটা কোষের মধ্যেকার অঞ্চল, আর একটি রয়েছে কোষের বাইরের অঞ্চল, আর এটা কোষের বাইরের অঞ্চল। কি হবে? কোষের ভেতরের গাঢ়ত্ব বেশি হবে, কি হবে, এবং বাইরের অঞ্চলের অর্থাৎ পরিবেশে কিন্তু গাঢ়ত্ব কম হবে। বাইরের পরিবেশে, কোষের মধ্যেকার পরিবেশে তাহলে গাঢ়ত্ব বেশি, আর বাইরের পরিবেশে অর্থাৎ বাইরের অংশতে পরিবেশে কিন্তু গাঢ়ত্ব কি হবে? গাঢ়ত্ব কিন্তু কম। তখন এই প্রসেসকে বলবো আমরা অন্তঃবিস্রবণ প্রক্রিয়া। তাহলে এই অন্তঃবিস্রবণ প্রক্রিয়ায় কি হবে? পরিবেশ থেকে কিন্তু কোষের মধ্যে জলটা তাহলে প্রবেশ করবে, পরিবেশ থেকে কোষের মধ্যে জল প্রবেশ করবে। এই প্রসেসটাকে বলছি আমরা অন্তঃবিস্রবণ। আর এই যে দ্রবণের প্রসেসকে বলছি আমরা হাইপোটনিক দ্রবণ, আর বহিঃবিস্রবণ বলতে আমরা কি বলবো? এখানে কিন্তু কোষের ভেতরের গাঢ়ত্ব বেশি ছিল, আর এখানে কিন্তু ঠিক উল্টো হবে, কোষের মধ্যেকার গাঢ়ত্ব কিন্তু কম হবে, আর পরিবেশের যে গাঢ়ত্ব সেটা কিন্তু বেশি হবে। ঠিক আছে, এই দুটো উদাহরণ দিলে ভালো করে বুঝতে সুবিধা হবে। যেমন দেখো আমরা জলের মধ্যে কি করলাম? জলের মধ্যে কিশমিশ ফেলে দিলাম। জলের মধ্যে কিশমিশ ফেলার পর কি হবে? জলের মধ্যে কিশমিশ ফেললে আমরা কি দেখতে পাবো? তাহলে কিশমিশের মধ্যে তাহলে গাঢ়ত্ব বেশি রয়েছে, আর বাইরের পরিবেশের তাহলে গাঢ়ত্ব কম। তাহলে দেখো এখানে কি হবে? ওই কিশমিশের মধ্যে কিন্তু জলটা প্রবেশ করবে, অর্থাৎ কোষের মধ্যে জল প্রবেশ করলো। তাহলে তার ফলে কি হবে? ওই কিশমিশটা ফিতো হয়ে যাবে, ফোলা হয়ে যাবে, কারণ কি কিশমিশের মধ্যে কিন্তু জলটা প্রবেশ করবে। আর এখানে দেখো বহিঃবিস্রবণে আমরা কি দেখতে পাবো? যে এখান থেকে দেখো কি হবে আমাদের, এখানে দেখো যে এখানকার গাঢ়ত্ব কিন্তু কম, বাইরের পরিবেশের গাঢ়ত্ব বেশি, তাই এখানে উল্টো ঘটনাটা দেখা যাবে। এখানে কি হবে? কোষ থেকে জলটা বেরিয়ে যাবে। তাহলে এটা কেমন? তাহলে যদি উদাহরণ দেখি, আমরা ধরো একটি পাত্রের মধ্যে আলুগুলোকে কেটে আলুর মধ্যে লবণ মাখিয়ে দিলাম। কিছুক্ষণ পর কি দেখতে পাবো? আলু থেকে জলগুলো বেরিয়ে আসবে। তাহলে দেখো এখানে দেখো কোষের মধ্যে থেকে কোষের বাইরের পরিবেশে গাঢ়ত্ব বেশি ছিল, তার জন্য কি হয়েছে? এই আলুর মধ্যেকার যে জলটা ছিল ওই জলটা কিন্তু বাইরের পরিবেশে বেরিয়ে এসছে। কারণ কি? লবণ জলের গাঢ়ত্বটা বেশি ছিল বাইরের পরিবেশে, তাই কোষের মধ্য থেকে অর্থাৎ আলুর মধ্যে যদি আমরা লবণ জল মাখিয়ে দেওয়ার ফলে এখানে কিন্তু পাত্রে জলটা জমা হয়ে যাবে। কারণ কি? আলুর মধ্যেকার জলটা কিন্তু এই বহিঃবিস্রবণ পদ্ধতিতে দেহের বাইরে বেরিয়ে চলে আসছে। এই দ্রবণটাকে বলবো আমরা হাইপারটনিক দ্রবণ। এই দ্রবণটাকে আমরা কি বলবো? হাইপারটনিক দ্রবণ বলবো। তাহলে দেখো এই ছিল আমাদের অন্তঃবিস্রবণ আর বহিঃবিস্রবণের মধ্যে পার্থক্য বলতে পারি, বা অন্তঃবিস্রবণ আর বহিঃবিস্রবণ বলতে। এখানে ঠিক তেমনি এই অন্তঃবিস্রবণ প্রসেসকে কাজে লাগিয়ে উদ্ভিদ কি করে থাকে? তার মূলরোমের সাহায্যে এই জলটাকে কি করে থাকে? উদ্ভিদ দেহে কিন্তু নিতে থাকে। তাহলে মূলরোমের মধ্য দিয়ে, তাহলে দেখো সাপোজ এখানে বাইরের পরিবেশে জলটা রয়েছে, আর এটা কোষের তাহলে মূলরোম অংশটা, তাহলে মূলরোম অংশ দিয়ে জলটা কি করলো? উদ্ভিদ দেহে নিল। ঠিক আছে, এরপর দেখো এখানে ঠিক তেমনি এই প্রসেসকে কাজে লাগিয়েও তাহলে উদ্ভিদ জল, খনিজ পদার্থগুলোকে জলের মাধ্যমে তাহলে এইভাবে অ্যাবজর্ব করবে। ঠিক আছে, এখানে দেখো তাহলে এই ছিল কিন্তু উদ্ভিদরা কি করে থাকে? এই ব্যাপন ও অভিস্রবণ প্রসেসকে কাজে লাগিয়ে, অর্থাৎ নিষ্ক্রিয় পরিবহনে কোনরূপ তাপকে কাজে না লাগিয়ে, শক্তিকে না নিয়ে, শক্তির খরচ না করেও কিন্তু কি করে থাকে? এই ব্যাপন আর অভিস্রবণ পদ্ধতিতে এই সমস্ত উপাদানগুলিকে উদ্ভিদ তার নিজের শরীরে নিতে থাকে। ঠিক আছে, এই প্রসেসকেই বলবো আমরা নিষ্ক্রিয় পরিবহন। এরপর দেখো আমরা এই ব্যাপন আর অভিস্রবণের মধ্যে একটু পার্থক্যগুলো দেখে নিই। তাহলে দেখো ব্যাপনের, তাহলে প্রথম আমরা পার্থক্য জানছি পরিবহন। এখানে দেখো পরিবহনের ক্ষেত্রে আমরা কি দেখব? ব্যাপনের ক্ষেত্রে কিন্তু এখানে কি দেখতে পেয়েছিলাম? বেশি ঘনত্বযুক্ত অঞ্চল থেকে কম ঘনত্বযুক্ত অঞ্চলে পদার্থের অণুগুলো বাহিত হয়েছিল। তাহলে কি দেখতে পেলাম? এখানে ঘনত্বযুক্ত অঞ্চল থেকে কি হবে? কম ঘনত্বযুক্ত অঞ্চলে কিন্তু
পদার্থের অণুগুলো পরিবহন করবে। এখানে দেখো পদার্থের অণু বলতে কিন্তু এখানে দ্রাব অণুগুলো কিন্তু এখানে বিশেষ করে কিন্তু দ্রাব অণুগুলো কিন্তু বেশি ঘনত্ব থেকে কম ঘনত্ব অঞ্চলের দিকে প্রবাহিত হবে। এখানে বেশি ঘনত্ব যুক্ত অঞ্চল থেকে কম ঘনত্ব দিকে অঞ্চলে যাবে, তাহলে এক্ষেত্রেও কিন্তু কি হবে, বেশি ঘনত্ব যুক্ত অঞ্চল থেকে কম ঘনত্ব যুক্ত অঞ্চলে পরিবহন ঘটবে। তবে এখানে কিন্তু দ্রাবক অণুর পরিবহন ঘটবে বেশি ঘনত্বযুক্ত অঞ্চল থেকে কম ঘনত্বযুক্ত অঞ্চলে। ঠিক আছে, এরপর চলে আসি দেখো পর্দার প্রয়োজন আছে কি নেই। এখানে দেখো ব্যাপনের ক্ষেত্রে কিন্তু অর্ধবেধ পর্দার প্রয়োজন নেই, আর অভিস্রবণের ক্ষেত্রে কিন্তু অর্ধবেধ পর্দার প্রয়োজন আছে। একটি অর্ধবেধ পর্দার প্রয়োজন। অভিস্রবণের ক্ষেত্রে, ব্যাপনের ক্ষেত্রে কিন্তু প্রয়োজন নেই। তো দেখবো প্রকৃতি। এখানে দেখো অসম প্রকৃতির দ্রবণের ক্ষেত্রে কিন্তু প্রকৃতির দ্রবণের ক্ষেত্রে কিন্তু এই ব্যাপন প্রসেসটা দেখা যায়, আর অভিস্রবণের ক্ষেত্রে কিন্তু সম প্রকৃতির দ্রবণের মধ্যে কিন্তু এই অভিস্রবণ প্রসেসটা দেখা যায়। এবং অবশেষ জানবো কাজ। এখানে দেখো ব্যাপন প্রসেসকে কাজে লাগিয়ে কিন্তু খনিজ পদার্থগুলো পরিবহন করে থাকে, খনিজ পদার্থের পরিবহন ঘটে থাকে। আর এক্ষেত্রে কিন্তু কোষ থেকে কোষের মধ্য দিয়ে জলের পরিবহন ঘটে থাকে সাধারণত। ঠিক আছে, কোষ থেকে কোষের পরিবহনটা দেখতে পাবো আমরা, জলের পরিবহনটা দেখতে পাবো, কারণ এখানে যেহেতু অর্ধবেধ পর্দাগুলো আছে তাই দ্রাব অণুগুলো তো অভিস্রবণের ক্ষেত্রে পরিবহন ঘটবে না, আর এক্ষেত্রে কিন্তু দ্রাব অণুগুলোর পরিবহন ঘটবে, এখানে অ্যাকচুয়াল দ্রাবকের পরিবহন ঘটবে। তাহলে এখানে দ্রাবক হিসেবে কিন্তু জল অংশগুলো অর্থাৎ তরল পদার্থগুলো কিন্তু এক্ষেত্রে কার্যকরী অভিস্রবণের ক্ষেত্রে। তাহলে দেখো এই ছিল আজকের আমাদের ভিডিওর পাঠের বিষয়। যদি ভিডিওটিতে বোঝার ক্ষেত্রে কোথাও অসুবিধা হয়ে থাকে তাহলে প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকো, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে তাহলে চ্যানেলের সাবস্ক্রাইব বাটনটি অন করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে দাও, যাতে পরবর্তী ভিডিওর কোনো নোটিফিকেশন সবার আগে চলে যায়।